আসসালামু আলাইকুম সবাইকে। চাকরির জন্য প্রস্তুতি যখন কিনা শুরু করা হয় জিকে পার্টের বা হচ্ছে অ্যাডমিশন ক্যান্ডিডেটরা যখন কিনা জিকে পার্টে মিডল ইস্ট নিয়ে পড়ালেখা শুরু করে, সেই মুমেন্টে সবচাইতে বেশি কনফিউজিং জোন কিন্তু এই মধ্যপ্রাচ্যই হয়। কারণ এই মধ্যপ্রাচ্যের ইতিহাসে আধুনিক বিশ্বেই এতগুলা ইভেন্ট ঘটছে যে মধ্যপ্রাচ্যের জিনিসপত্রগুলো ঠিকমতো বুঝে বুঝে পড়া অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যায়। তো এই যে মধ্যপ্রাচ্যের মারপ্যাচ আছে, সেই মারপ্যাচটাকে একটু ইজি করে দেওয়ার জন্য আমি KM জুলকারনাইন আছি আজকে আপনাদের সাথে। এবং এই যে মধ্যপ্রাচ্যের যে ইভেন্টগুলো আছে সেটার একটা ক্রোনোলজি আমরা সেট করব, যে ক্রোনোলজি অনুযায়ী যদি কিনা আমরা পড়ি তাহলে হচ্ছে দেখা যাবে কিছুটা ইজি হবে আমাদের জন্য এই মধ্যপ্রাচ্যের ঘটনাগুলো বোঝার ক্ষেত্রে। ঠিক আছে, সো আসলে আমরা এই ক্রোনোলজিগুলো একটু দেখে ফেলি। মধ্যপ্রাচ্য নিয়ে পড়তে গেলেই প্রথমে যে জিনিসটা নিয়ে আমাদের জানা লাগবে সেটা হচ্ছে এই যে প্রথম আরব ইসরায়েল যুদ্ধ। ঠিক আছে, প্রথম আরব ইসরায়েল যুদ্ধ এটা কখন হয়? এটা হয় হচ্ছে 1948 থেকে 1949 পর্যন্ত প্রথম আরব ইসরায়েল যুদ্ধ হয়। এটা কখন হয়? যখন কিনা 1948 সালে এই যে ব্রিটেন আছে বা ব্রিটিশরা আছে তারা যখন কিনা বলে যে ফিলিস্তিনের উপর থেকে তাদের ম্যান্ডেট শেষ হয়ে যাবে, এবং সেই ম্যান্ডেট শেষ হওয়ার পরবর্তীতে ইসরায়েল যখন কিনা সেইখানে নিজেদেরকে স্বাধীন রাষ্ট্র হিসাবে দাবি করে, এবং 11 মিনিটের মধ্যে ব্রিটেন কি বলে? ব্রিটেন বলে যে ঠিক আছে আমরা তাদেরকে স্বীকৃতি দিচ্ছি। তখনই হচ্ছে মিশর, জর্ডান এরকম যে আরব দেশগুলো ছিল তারা মিলে হচ্ছে ইসরায়েলের উপর আক্রমণ চালায়, এবং সেইখান থেকেই শুরু হয় কিন্তু আমার এই প্রথম আরব ইসরায়েল যুদ্ধ। ঠিক আছে, এর পরবর্তীতে আমাদেরকে যেটা নিয়ে জানা লাগবে সেটা হচ্ছে দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ নিয়ে। এই পর্যন্ত কিন্তু 4টা আরব ইসরায়েল যুদ্ধ হয়েছে, তার মধ্যে দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ হয়েছে হচ্ছে 1956 সালে। 1956 সালে এটা কেন হয়েছিল? এইটা হয়েছিল 1956 সালে মিশর যেই বিখ্যাত হচ্ছে খাল আছে সুয়েজ খাল, সেটাকে জাতীয়করণ করে ফেলে। ঠিক আছে, জাতীয়করণ করে ফেলার কারণে সুয়েজ সংকট তৈরি হয়। সুয়েজ সংকট তৈরি হয়। এই সুয়েজ সংকট কেন তৈরি হয়? সুয়েজ খাল তো ইন্টারন্যাশনাল বিজনেসের জন্য অনেক ইম্পর্টেন্ট, এবং যখন কিনা সুয়েজ খালকে জাতীয়করণ করে ফেলা হয় তখন মিশর জাতীয়করণ করে ফেলে। তার পরবর্তীতে ফ্রান্স এবং ব্রিটেন এটা নিয়ে যথেষ্ট পরিমাণে দ্বিধায় পড়ে যায় যে এখন কি করবে। সেই মুমেন্টে ফ্রান্স এবং মিশর বলতেছি ব্রিটেনের মদতে ইসরায়েল মিশরে আক্রমণ চালায়, এবং সেই সময়টাতে আমরা সুয়েজ খালকে প্রথমবারের জন্য বন্ধ দেখতে পাই কিন্তু। এবং এই সুয়েজ সংকটই হচ্ছে আমাদের কি দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ। এরপরে হচ্ছে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ। এই তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধটা কখন হয়? তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ হয় হচ্ছে আমার 1967 সালে। এইটাকে বলা হয় হচ্ছে 6 দিনের যুদ্ধ। ঠিক আছে, 6 দিনের যুদ্ধ বা 6 ডে ওয়ার। এই 6 দিনের যুদ্ধটা বেসিক্যালি হচ্ছে এই যে দ্বিতীয় এবং প্রথম আরব ইসরায়েল যুদ্ধ হইলো, সেখানে তো আরব নেশনস কিছু পরিমাণে জায়গা জমি হারাইছে, তাই না? সো এই জায়গা জমি ব্যাক নেওয়ার যে তারা একটা চেষ্টা করতেছে এরকম একটা ইমেজ পোর্ট্রে করা হয় যে ঠিক আছে মিশর, জর্ডান এরা হচ্ছে আগে ভাগেই কোথায় আক্রমণ করতে পারে? ইসরায়েলে আক্রমণ করতে পারে, এবং সেইটার উপর ভিত্তি করে হচ্ছে কি করা হয়? সেটার উপর ভিত্তি করে হচ্ছে আক্রমণ চালায় দেয় ইসরায়েল। ঠিক আছে, সেই জায়গা থেকেই হয় হচ্ছে আমার এই তৃতীয় আরব ইসরায়েল ওয়ার, যেটা কিনা 6 দিনের যুদ্ধ নামেও বিখ্যাত। এরপর হচ্ছে চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ। এইটাকে আমরা হচ্ছে ইয়ম যুদ্ধ বা হচ্ছে রমজান যুদ্ধ এই নামে অভিহিত করতে পারি। বেসিক্যালি ইহুদিদের একটা পবিত্র দিনে, সেই দিনে হচ্ছে মিশর, জর্ডান এরা মিলে কি করে? এরা মিলে হচ্ছে আক্রমণ চালায় ইসরায়েলের উপরে, যাতে করে হচ্ছে সেই জায়গাটায় দখল নিতে পারে। এটা কত সালে হয়? এটা হয় হচ্ছে 1973 সালে। ঠিক আছে, 1973 সালে। এই 1973 সালে এই যুদ্ধটা হয়, এবং এই যুদ্ধের পরবর্তীতেই কিন্তু আমরা কি দেখতে পারি? 1973 সালের অয়েল ক্রাইসিস বা তেল সংকট। 1973 সালের অয়েল ক্রাইসিস বা তেল সংকট, এবং এই যুদ্ধের পরিপ্রেক্ষিতেই বা ফলাফলের বিস্তৃত অংশে বা এক্সটেন্ডেড ভার্সনে আমরা দেখতে পারি ক্যাম্প ডেভিড চুক্তি হয় 1978 সালে গিয়ে। ঠিক আছে, যেখানে কিনা প্রথম আরব নেশন হিসাবে মিশর কাকে অ্যাকনলেজ করে? রাষ্ট্র হিসাবে ইসরায়েলকে অ্যাকনলেজ করে। এর পরবর্তীতে আমাদেরকে যেটা জানা লাগবে সেটা হচ্ছে ইরাক ইরান যে যুদ্ধ বা ইরান ইরাক ওয়ার, সেটা হয় কবে? সেটা হয় হচ্ছে আমাদের 1980 থেকে 1988 সাল পর্যন্ত। এই যুদ্ধের মূল কারণ কি ছিল? এই যুদ্ধের মূল কারণ ছিল হচ্ছে ইরানে 1979 সালে কি হয়? ইসলামিক বিপ্লব ঘটে, ইসলামিক রেভলিউশন ঘটে। ঠিক আছে, এবং আয়াতুল্লাহ খামেনিরা ক্ষমতায় আসে। তো যখন কিনা ইসলামিক একটা বিপ্লব হয়েছে, সদ্য বিপ্লব হওয়া একটা রাষ্ট্র বেশ ভঙ্গুর এবং দুর্বল হবে।
এই চিন্তাভাবনা তৎকালীন ইরাকের সাদ্দাম হোসেনের মাথায় ছিল এবং সেই কারণে সে প্ল্যান করে যে এই ভঙ্গুর অবস্থাতে সে ইরানে আক্রমণ চালানোর মাধ্যমে ইরানকে দখল করে ফেলবে এবং এই কারণে 1980 সালে সাদ্দাম হোসেন ইরানে আক্রমণ চালায়। কিন্তু এই আক্রমণ চালায় ইরান তো কোনো মানে একেবারে দুর্বল রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিতই হয় নাই, তাই না? তারা যথেষ্ট লম্বাই যুদ্ধটাকে চালায় এবং এইটাকে 20 শতকের সবচাইতে লংগেস্ট কনভেনশনাল ওয়ার হিসাবে পোর্ট্রে করা হয় বা আইডেন্টিফাই করা হয়। ওকে, এরপরে হচ্ছে আমার অপারেশন ডেজার্ট স্ট্রোম, এইটাকে হচ্ছে উপসাগরীয় যুদ্ধও বলা হয়। এইটার অপর নাম কি? উপসাগরীয় যুদ্ধ। উপসাগরীয় যুদ্ধ, এই উপসাগরীয় যুদ্ধ এইটা কবে হয়? এইটা হয় হচ্ছে আমার 1990 থেকে 91। এইটার কারণ কি? 1980 থেকে 88 পর্যন্ত ইরাক তো অনেকদিন ধরে যুদ্ধ করলো এবং এই যুদ্ধে টেকনিক্যালি কোনো ফলাফল উঠে আসে নাই, মানে কেউই জয়লাভ করে নাই। রাদার ইরান এবং ইরাক দুজনেরই অর্থনীতি ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো যুদ্ধ শেষ হওয়ার পরবর্তীতে এখন ইরাকের অর্থনীতি যেহেতু অনেক পরিমাণে খারাপ, ইরাক অর্থনীতিকে রিভাইভ করানোর জন্য তেল সমৃদ্ধ যে জায়গা কুয়েত, সে কুয়েতে আক্রমণ করে বসে। ঠিক আছে, কুয়েতে যখন কিনা আক্রমণ করে বসে তখন কুয়েতকে মুক্ত করার জন্য ইউএসএর নেতৃত্বাধীন ইউএনের 34টা দেশের একটা জোট, ঠিক আছে, ইউএনের কয়টা দেশের জোট? 34টা দেশের একটা জোট কুয়েতে প্রবেশ করে অপারেশন ডেজার্ট স্টর্ম চালানোর মাধ্যমে কুয়েতকে ইরাকের হাত থেকে মুক্ত করে। ঠিক আছে, এটাকে প্রথম উপসাগরীয় যুদ্ধ হিসেবেও আইডেন্টিফাই করা হয়। এরপর হচ্ছে দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধ, এইটা কি? এইটা হচ্ছে আমার ইরাক যুদ্ধ। ঠিক আছে, ইরাক যুদ্ধ এইটা কবে হয়? এইটা হয় হচ্ছে আমার 2003 থেকে 2011 পর্যন্ত। এটা হয় আমার 2003 থেকে 2011 পর্যন্ত। এই যে লম্বা টাইম, এটা কেন হয়? এইটা হয় হচ্ছে ইরাকে সাদ্দাম হোসেনের কাছে ওয়েপেন অফ ম্যাস ডিস্ট্রাকশন আছে এইরকম দাবি করে ইউএসএ, এবং ইউএসএ এবং ইউকে মিলে যৌথভাবে এই যে আছে দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধ অর্থাৎ ইরাক যুদ্ধ সেটা শুরু করে এবং ইরাকের উপর আক্রমণ চালানোর মাধ্যমে সাদ্দাম হোসেনের পতন ঘটায়, বাগদাদ দখল করে। সাদ্দাম হোসেনের পতন ঘটানোর পরে তোমার 2003 সালের 1 মেতেই কিন্তু বুশ অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ আমেরিকার তৎকালীন যে প্রেসিডেন্ট বুশ, সে কি বলে? সে হচ্ছে যুদ্ধকে তোমার সমাপ্তি ঘোষণা করে। কিন্তু 2011 সাল পর্যন্ত সেখানে কিন্তু মার্কিন সেনারা ছিল এবং মার্কিন সেনাকে প্রত্যাহার করা হয় কবে? মার্কিন সেনাকে প্রত্যাহার করা হয় হচ্ছে 2011 সালে গিয়ে সেইখান থেকে প্রত্যাহার করে নিয়ে আসা হয়। ওকে, এরপরে হচ্ছে আরব বসন্ত এবং সিরিয়ান গৃহযুদ্ধ 2011, এই সালটা খুবই ইম্পর্টেন্ট। তিউনেশিয়াতে ক্ষুদ্র একটা মানুষ, সেই মানুষটা কি করে? একজন ক্ষুদ্র ব্যবসায়ী, সে হচ্ছে গণতন্ত্রের জন্য আন্দোলন শুরু করে। সেই আন্দোলন আস্তে আস্তে স্ফুলিঙ্গর মতো ছড়ায় পড়ে এবং 6টা দেশে মানুষজন, আরবের 6টা দেশে মানুষজন কিসের আকাঙ্ক্ষায় রাস্তায় নেমে আসে? গণতন্ত্রের আকাঙ্ক্ষায়, যেটাকে আমরা আরব বসন্ত বলি। অর্থাৎ আরবের বিভিন্ন দেশগুলা কি করে? গণতন্ত্রের একটা সরকার, গণতান্ত্রিক সরকারের জন্য আন্দোলন শুরু করে একসাথে, মানে ক্রোনোলজিক্যাল অর্ডারে। এই আরব বসন্তই ওই টাইমে শুরু হয় এবং এই আরব বসন্ত কিন্তু বর্তমান সময় পর্যন্ত, মানে আরব বসন্তের যে ইম্প্যাক্ট সেটা কিন্তু বর্তমান সময় পর্যন্ত আছে। যদিও সিরিয়াতে আমরা কি দেখতে পাইছি? সিরিয়াতে বাশার আল আসাদের পতন ঘটছে সাম্প্রতিক সময়ে, কিন্তু বাশার আল আসাদের পতন ঘটলেও সিরিয়ার যে গৃহযুদ্ধ, সেই গৃহযুদ্ধ কিন্তু একেবারে এখন পর্যন্ত শেষ হয়ে যায়নি। ওখানে এখনও ইন্টারনাল অনেকগুলো কনফ্লিক্ট চলমান আছে। ঠিক আছে, এরপরে ইয়েমেন গৃহযুদ্ধ। এই ইয়েমেন গৃহযুদ্ধ তোমার শুরু হয় কবে? ইয়েমেন গৃহযুদ্ধ শুরু হয় 2015 সালে। 2015 সালে এবং এটা কিন্তু বর্তমান সময়ে এটার ইম্প্যাক্ট এখন পর্যন্ত আছে। এখানে কি হয়? এখানে হচ্ছে তোমার ইরান সমর্থিত যে হুতি গোষ্ঠীরা আছে, তারা হচ্ছে ইয়েমেনের রাজধানী সানা দখল করে ফেলে। কিন্তু দখল করে ফেলার পরবর্তীতে কি হয়? সৌদি আরবের যারা সমর্থক গোষ্ঠী ছিল বা সৌদি আরব যাদেরকে মদত দিচ্ছিল, সেই গোষ্ঠী আবার পাল্টা আক্রমণ করে বসে। অর্থাৎ ইয়েমেনে আমরা কি দেখতে পাই? ইয়েমেনের গৃহযুদ্ধটা বেসিক্যালি ইরান এবং সৌদি আরবের একটা প্রক্সি ওয়ারের ক্ষেত্র হিসাবে বর্তমান সময় পর্যন্ত সেখানে কনফ্লিক্টের ইম্প্যাক্টগুলো রয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে মধ্যপ্রাচ্যের যে মেজর একেবারে ইম্প্যাকচুয়াল কাহিনীগুলো ছিল, অর্থাৎ যেগুলা নিয়ে না জানলে হবেই না এবং কোন সিরিয়ালে জানা লাগবে এটা না বুঝলে একেবারে জীবনেও ক্লিয়ার হওয়া যাবে না। কারণ কখন প্রথম আরব ইসরায়েল যুদ্ধ হয়েছে, কখন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, কোনটার কারণে কি হয়েছে, মধ্যপ্রাচ্যের সমস্ত ঘটনায় কিন্তু কোনো না কোনোভাবে ইন্টারলিঙ্ক আছে। যেমন ইরানের বিপ্লবের সাথেই কিন্তু ইন্টারলিঙ্ক আছে ইরান ইরাক যুদ্ধটা, এবং এই যে
অপারেশন ডেজাস্ট্রোম বা হচ্ছে তোমার উপসাগরীয় যে যুদ্ধ, সেটা কিন্তু ইন্টারলিঙ্কড আবার এই যে ইরান ইরাক যুদ্ধের সাথে, অর্থাৎ প্রত্যেকটা মোটামুটি একটার সাথে ইন্টার কানেক্টেড আছে। সেই কারণে এই জিনিসটা বোঝা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি এই ক্লাসটা তোমাদের সবার অনেক বেশি পরিমাণে উপকারে আসবে। যদি কিনা সময় সুযোগ হয় এবং তোমরা চাও, তাহলে এই প্রত্যেকটা যেই ঘটনা আছে, অর্থাৎ প্রত্যেকটা যুদ্ধ আছে মধ্যপ্রাচ্যের এই মার প্যাচে, আমরা প্রত্যেকটা আস্তে আস্তে ডিসক্লোজ করবো এবং এক্সপ্লেন করবো। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ। আমি KM জুলকারনাইন ছিলাম তোমাদের সাথে।